শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সরাসরি নির্দেশেই হয়েছিল জুলাই হত্যাযজ্ঞ, বিবিসির অনুসন্ধান। তালেবানদের সর্বোচ্চ নেতা ও প্রধান বিচারপতির বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। ফরিদা পারভিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। ফেনীসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক মনে করেন বাংলাদেশের চীন পাকিস্তান ঘনিষ্ঠতা দেশটির স্থিতিশীলতায় প্রভাব ফেলবে। মির্জা ফখরুল বলছেন শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার করা উচিত। এবার নিউ ইয়র্ক সিটিকে আকস্মিক বন্যা সতর্কতা জারি। আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনেতে চাকরি ফেরতের নির্দেশ। চীনে গেল জামায়াতের প্রতিনিধি দল। ইসলামী আন্দোলনের দাবি বিএনপি আর আওয়ামী লীগ একই গাছের দুই ডাল। এবারে বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, গত বছরে জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং এসব বাহিনীর সদস্যরা যেখানেই আন্দোলনকারী পাবেন গুলি করবেন। অজ্ঞাত পরিচয়ে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে ফোন কলটি গত বছরের 18 জুলাই গণভবন থেকে করা হয়েছিল। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। তারা এটিতে এডিট করার বা কোনোরকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। আফগানিস্তানি তালেবানের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি। এদের একজন হলেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং আরেকজন প্রধান বিচারপতি হাকিম হাক্কানি। তাদের বিরুদ্ধে নারী ও মেয়েদের ওপর নিপীড়নের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আদালত আইসিসি বলেছে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়েদের সঙ্গে তাদের নিপীড়নমূলক আচরণের মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন এমনটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি আছে। ওই সময় তারা মেয়েদের শিক্ষাবঞ্চিত করা সহ নানা ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে, নারীদের চাকরি করাও নিষিদ্ধ করে। এমনকি আফগানিস্তানের নারীদের কোনো পুরুষ ছাড়া বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে এবং নারীদের উচ্চস্বরে কথা বলাও মানা। তবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আফগানিস্তানের তালেবান বলেছে তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না। আদালতের পরোয়ানাকে স্পষ্টতই বৈরী কর্মকাণ্ড এবং বিশ্বজুড়ে মুসলিম ধর্মবিশ্বাসীদের জন্য অপমান আখ্যা দিয়েছে তারা। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে ফরিদা পারভিনকে। তবে তার ছেলে ইমাম জাফর নোমানি জানিয়েছেন আগের চেয়ে বর্তমানে কিছুটা ভালো আছেন এই গুণী শিল্পী। মায়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন, মায়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো, তবে শরীর বেশ দুর্বল, কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন, সবাই মায়ের জন্য দোয়া করবেন। এদিকে এই শিল্পীর শারীরিক অবস্থার খবর জানিয়ে হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার শিমুল চন্দ্র নাথ বলেন, ফরিদা পারভিন ডায়ালাইসিসের রোগী, সঙ্গে ডায়াবেটিস ও হাইপারটেনশনের সমস্যা আছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এখনও তিনি বিপদমুক্ত নন। তবে সকালে ফরিদা পারভিন নিজে নিজে দাঁড়িয়েছেন, হাত পাও নাড়াচ্ছেন। আরেকটু উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে। এদিকে শিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের 2 উপদেষ্টাকে অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 9 জুলাই রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভিনকে দেখতে যান তিনি। এ সময় ফরিদা পারভিনের স্বাস্থ্যিক খোঁজখবর নেন মির্জা ফখরুল। তিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গেও কথা বলেন। টানা বর্ষণ এবং মুহুরী ও সেলোনিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে জেলার পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বুধবার ৯ জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যে বলা হয়, ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে মুহুরী নদীর পরশুরাম গেট স্টেশন ৮ জুলাই সকাল ৬টায় পানির লেভেল ৬.৯৭ মিটার, রাত ৮টায় ১৩.৮৫ মিটার ছিল। বিপদসীমা ১২.৫৫ মিটার। এই সময়ে প্রায় ৭ মিটার পানি বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে বলে বন্যা পূর্বাভাসে বলা হয়, তবে মাতামুহুরী নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২ দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান বলেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। গতকাল মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF আয়োজিত এক অনুষ্ঠানে অনিল চৌহান এ কথাগুলো বলেন। জেনারেল চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। জেনারেল চৌহান বলেন, এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা। সম্প্রতি চীনের কর্মকর্তারা সেদেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন। ৩টি দেশই নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে। এই নৈকট্য ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে তার ধারণা। জুলাই হত্যাযজ্ঞের জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ৯ জুলাই রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে গণমাধ্যমের কাছে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি, আর সবশেষ গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চায়, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। এ সময় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা সবসময়ই আপনার মনে করি যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তি শাস্তি হওয়া প্রয়োজন। তীব্র গরমের পাশাপাশি আকস্মিক বন্যার জন্য প্রস্তুতি নিতে মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের তাগিদ দিয়েছেন নগর কর্মকর্তারা। স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দাদের সহায়তার ঘোষণাও দিয়েছেন তারা। সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, পুরো টিম টেক্সাসের লোকজনের কাছে আমাদের প্রার্থনা পৌঁছাতে চাই। ন্যাশনাল ওয়েদার সার্ভিস মঙ্গলবার বেলা ২টা থেকে বুধবার রাত ২টা পর্যন্ত সময়ে নিউ ইয়র্ক সিটিকে বন্যা পর্যবেক্ষণের আওতায় রাখবে। মেয়র অ্যাডামস জানান, প্রবল বর্ষণ ও বজ্রপাত দেখতে পারেন সিটির বাসিন্দারা। বৃষ্টিপাত হতে পারে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত। সিটিতে ঝড় মারাত্মক রূপ নিয়ে মুষলধারে বৃষ্টি নামাতে পারে, যা আকস্মিক বন্যার কারণ হতে পারে। মেয়র জানান, নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ আকস্মিক বন্যার প্রস্তুতি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। দুর্নীতি দমন কমিশন থেকে চাকরিচ্যুত মোহাম্মদ শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার ৯ জুলাই বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধা ফেরত দিতে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিট সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি চীন সরকারের আমন্ত্রণে যাচ্ছে। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে আগামী 11 থেকে 15 জুলাই চীন সফর করবে। বুধবার 9 জুলাই তথ্যটি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে আগামী 11 থেকে 15 জুলাই চীন সফর করবে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে, আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল, মুদ্রার এপিটোপিট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরে ভবানীগঞ্জ চত্বরে এক গণসমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে দেশের জনগণের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ বিএনপিকে তো আপনারা পরীক্ষা করেছেন, এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন, আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনোদিন পরীক্ষা দিতে আসব না। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।